আবিদ, আপনি আমাকে বলবেন যে আপনারা কোন সময়টায় ইনভলভ হলেন এই কোটা আন্দোলন যখন একদম শুরু হলো? আপনারা কোন টাইমটাতে আপনারা ইনভলভ হলেন এই আন্দোলনের সাথে? অন্য যে কোনো সংগঠনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আন্দোলন সংগ্রাম করা কিংবা রাজনীতি করাটা যত সহজ ছিল, জাতীয়তাবাদী ছাত্রদলের জন্য ঠিক ততটাই কঠিন ছিল। তো জাতীয়তাবাদী ছাত্রদল যখন 5 জুন যখন কোটাটা বাতিল হলো, 5 জুন কোটা বাতিল হওয়ার পরে ওখানে আমাদের প্রতিনিধি ছিল, ছাত্রদলের জুনিয়র লেভেল যে প্রতিনিধিটা ওইটা ছিল। ওটা যখন ওখান থেকে আন্দোলন সংগ্রাম, ওই দিনের যে ইনস্ট্যান্ট যে বিক্ষোভ, ওই বিক্ষোভ শেষ হওয়ার পরে উপস্থিত সকলেই মতামত দেয় যে যতক্ষণ না পর্যন্ত আমরা কোটা বাতিল করতে পারবো, আবারও সেই প্রজ্ঞাপন নিয়ে আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত, অথবা কোটা সংস্কার যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। একজন প্রকাশ্য অন্যান্য যারা এখানে ছাত্রশক্তি ছিল কিংবা অন্যান্য সংগঠনের জন্য যতটা সহজ ছিল, আমাদের জন্য ততটাই কঠিন ছিল। একদিকে সাংবাদিকরা হেডলাইন করে ছাত্রদের কোথাও নাই ছাত্রদল, ঠিক পরক্ষণেই আবার আমাদেরকে বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করা হচ্ছে যে প্রকাশ্যে, আপনারা যদি প্রকাশ্যে আসেন তাহলে আমার আন্দোলনকে বিভিন্ন যে আপনার বিভিন্ন টাইটেল দিয়ে আন্দোলনটাকে বিনষ্ট করে দেওয়ার একটা সম্ভাবনা আছে। আপনার যে দিনকাল পত্রিকা ওইটা নিয়ে রিপোর্ট করেছে কোটা পর্যালোচনা টিম। ওই টিমটা ছাত্রদলের জুনিয়রদেরকে নিয়ে যখন আমরা একসাথে যখন এটা খুললাম, অন্যান্য সকল সংগঠনের জন্য যতটা সহজ ছিল গিয়ে মুভ করা, সকলের সাথে বসে সিদ্ধান্ত নেওয়া, আমাদের জন্য ঠিক ততটাই কঠিন ছিল যে আপনারা দূরে থাকেন। সেই 5 জুন থেকে 7 জুন তখন আমরা ভাবলাম যে আমাদেরকে আলাদা প্ল্যাটফর্ম খুলতে হবে। এবং ওই 7 জুন আমরা যে ভিডিও করে যখন আমরা একত্রিত হই, তখন আমাদের টার্গেট ছিল এই হাসিনাকে যদি সরাতে হয় তাহলে একটা পাবলিক মুভমেন্টকে, একটা আপনার যে গণঅভ্যুত্থানের রূপদান করতে হবে। তো এখন পাবলিক মুভমেন্টকে গণঅভ্যুত্থানের রূপদান কে করতে পারে? অবশ্যই পলিটিক্যাল ছেলে ছাড়া, ওখানে পলিটিক্যাল ছেলেগুলোকে জেনারেলাইজেশন করা ছাড়া আপনি মুভমেন্টকে প্রভাবিত করতে পারবেন না। একটা গণঅভ্যুত্থান প্রভাবিতকরণের মধ্য দিয়ে হয়, নির্দিষ্ট কোনো পরিকল্পনা প্রণয়নের মধ্য দিয়ে একটা গণঅভ্যুত্থান কখনোই হয় না। একটা গণঅভ্যুত্থানে প্রচুর পরিমাণে উত্থান পতন থাকে, এগুলোর সাক্ষী আমরা নিজে। তো 7 তারিখ যখন আমরা কোটা পর্যালোচনা গ্রুপ খুলি, আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের যে জুনিয়র পোর্শনটা আছে, যে পোর্শনটার ফেস ভ্যালু ছাত্রদলের ফেস ভ্যালু হিসেবে তুলনামূলক কম, আমরা এই পোর্শনটাকে, এই আন্দোলনটাতে আমরা পোষ করব এবং এদেরকে এই আন্দোলনে পোষ করার মাধ্যমে আমরা পাশে এসে দাঁড়িয়ে থাকতাম। এদের সিকিউরিটি হিসেবে, এদের প্রোটোকল হিসেবে আমরা এদের পাশে দাঁড়িয়ে থাকতাম, এরা যেন কোনো ভুল না করে। ওই কোটা পর্যালোচনা গ্রুপের মেম্বারদেরকে রাতের পর রাত আমরা ট্রেনিং দিয়েছি। কালকের কবিতা কি হবে, কালকের স্লোগান কি হবে, কালকের মিছিলের যে যদি সাক্ষাৎকার দিতে হয় টিভিতে তাহলে কতটুকু দিতে হবে। কারণ একটা জেনারেল স্টুডেন্টদের জন্য মিডিয়াতে কথা বলা কিংবা স্লোগান দেওয়া যতটা সহজ ছিল, জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মী হিসেবে আমাদের জন্য ততটাই কঠিন ছিল। কারণ আন্দোলনকে ভিন্ন খাতে, আপনার যে ভিন্ন খাতের টাইটেল দিয়ে আন্দোলনটাকে বন্ধ করে জেনারেল স্টুডেন্টদের কাছে আমাদেরকে দোষী সাব্যস্ত করার সম্ভাবনা আছে। কিন্তু অনেকেই জানতো যে ছাত্রদল এখানে ইনভলভ, কারণ আমাদেরকে অনেকেই চিনতো, আমরা পাশে দাঁড়াই থাকতাম, অনেকেই আসলে জানতো। তো পরবর্তীতে 5 জুনের পরে আক্তার, বন্ধু আক্তার, 2015-16 ব্যাচের যে সমাজসেবা সম্পাদক ডাকসুর আক্তারের সাথে আমার ফোনে কথা হয় এবং আমি ওইখানে ছাত্রদলের প্রতিনিধি আক্তারও আমাদের সাথে এসে কথা বলেছে, আমার বন্ধুর সাথে কথা বলেছে এবং আমিও তার সাথে ফোনে কথা বলি যে বন্ধু, আমাদের তখন একটা একটা শব্দ অ্যাড করি যে আমাদের টার্গেট কিন্তু একটা জায়গায়, যদি সুযোগ হয় তাহলে এটাকে আমরা প্রভাবিত করার চেষ্টা করব। আক্তারের সাথে এই কথা কিন্তু আমার তখন হয়েছে 7 তারিখের ঘটনা, না 5 তারিখের দিকে, 5 তারিখ 7 তারিখের মাঝামাঝি সময়টাতে। তো যখন হয়েছে ওই 7 তারিখের পরে 9 তারিখ আন্দোলনটা রাজু ভাস্কর্যে আবারও একত্রিত হয় বিক্ষোভ মিছিল। তখন আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের একটা পোর্শন খুব ভালো একটা অংশ নিয়ে ওইখানে অংশগ্রহণ করে, জুনিয়র লেভেলটা ওইখানে অংশগ্রহণ করে আমরা আন্দোলনকে প্যাট্রোনাইজ করি।